আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বেলভিউ হসপিটাল চট্টলার চিত্র অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি সৈয়দা ফয়জুন্নেসা ইফা। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অন্যতম লক্ষ্য ডিজিটাল বাংলাদেশ নির্মাণ সফল হওয়ার পর তিনি নতুন উদ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের শপথ নিয়েছেন। 2041 সালের মধ্যে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবে। স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার ও স্মার্ট সমাজ নিয়েই এই বাংলাদেশের পথ চলা। সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই কাজে যুক্ত হয়েছে। সেক্ষেত্রে আমাদের গণমাধ্যমও অন্যতম। গণমাধ্যমকে বলা হয় সমাজের চতুর্থ স্তম্ভ। সেক্ষেত্রে গণমাধ্যমের বিশেষ ভূমিকা অপরিহার্য। এই আলোচনার ক্ষেত্রে আমাদের আজকের বিষয় নির্ধারণ করা হয়েছে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে চট্টগ্রামের গণমাধ্যমের ভূমিকা। তাই আমন্ত্রিত অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছেন সালাউদ্দিন মোহাম্মদ রেজা, সভাপতি চট্টগ্রাম প্রেস ক্লাব, দেবদুলাল ভৌমিক, সাধারণ সম্পাদক চট্টগ্রাম প্রেস ক্লাব। আপনাদেরকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই সালাউদ্দিন মোহাম্মদ রেজা ভাইয়ের কাছে যেতে চাই। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে চট্টগ্রামের যে ভূমিকা তা সঠিকভাবে তুলে ধরার ক্ষেত্রে গণমাধ্যম কর্মীদের কী ধরনের ভূমিকা আছে বলে আপনি মনে করেন? এটা পারফেক্টলি করা হচ্ছে আমার দৃষ্টিতে, কারণ এই গণমাধ্যমের সবচেয়ে বড় ভূমিকা যে এটাকে তুলে ধরা। এবং স্মার্ট বাংলাদেশ বলতে শুধু আপনি যে এই নির্দিষ্ট পরিমণ্ডল হবে না, যে স্মার্ট বাংলাদেশ এটা একটা বাংলাদেশ, দ্যাট মিনস আপনার প্রত্যেকটা কম্পোনেন্ট, দ্যাট মিনস মানুষগুলো এর মধ্যে প্রথমেই হলো স্মার্ট হতে হবে, প্রতিষ্ঠানকে স্মার্ট হতে হবে। যেমন ব্যক্তি পর্যায়ে আপনাকে শুধু পোশাক পরিচ্ছদে আপনি স্মার্ট হলে হবে না, আপনার কথাবার্তায়, আপনার কাজের মাধ্যমে আপনার স্মার্টনেস পরিচয় আসতে হবে। চট্টগ্রামে হলো সবচেয়ে বড় হলো আমার হলো এটা বন্দরনগরী চট্টগ্রাম। সেক্ষেত্রে বন্দরনগরী চট্টগ্রামের এটা সবচেয়ে হলো বাংলাদেশের লাইফলাইন যাকে বলে, অর্থনৈতিক ইকোনমিক লাইফলাইন হলো চট্টগ্রাম বন্দর। তো চট্টগ্রাম বন্দরকে আরও স্মার্ট হতে হবে। বন্দরকে স্মার্ট হতে হলে চট্টগ্রামের বন্দরের অ্যাক্টিভিটিসগুলোর মধ্যে স্বচ্ছতা থাকতে হবে। এখানে কর্মকাণ্ডগুলো আন্তর্জাতিক মানের হতে হবে। শুধু যে বন্দর তাই না, এখানে চট্টগ্রাম হলো পাহাড়, সমতল, নদী, সমুদ্র সবগুলোর একটা সন্নিবেশ, যেটা সমন্বয় রয়েছে, যেটা বাংলাদেশ কিংবা ওয়ার্ল্ডের কোথাও আমার মনে হয় তেমন একটা দেখা নেই, দেখতে পারবেন না। তো সেক্ষেত্রে এখানের কিন্তু ভূমিকাটা, গণমাধ্যমের ভূমিকাটা সবচেয়ে বড় হবে। বর্তমানে সরকার যে স্মার্ট বাংলাদেশ করার যে স্বপ্ন দেখছে কিংবা এটার যে প্রস্তাবনা দিয়েছে কিংবা এটার জন্য সবাইকে উদ্বুদ্ধ করছে, শুধু এইটা ক্ষেত্রে না, আরও অন্যান্য যে প্রকল্পগুলো আছে কিংবা সেক্ষেত্রেও যেমন সে প্রকল্পগুলো মানুষের উপযোগী, মানুষের কল্যাণে উপযোগী করে তুলতে হবে। শুধু আমি একটা প্রকল্প নিলাম তাই বলে সেটা ঠিক না, সেটা যে জনগণের কল্যাণে আসতেছে কিনা, মানুষের প্রাত্যহিক কাজে আসতেছে কিনা, নাকি শুধু এটা করার জন্য করলাম একটা প্রকল্প যেটা ভাইবেল হলো না, যে ফিনান্সিয়ালিও ভাইবেল হলো না কিংবা জনগণের জন্য কল্যাণকর হলো না, সেই দিকটাও কিন্তু এটা সরকার থেকে দেখবে। এবং এইগুলো যদি কল্যাণকর হয় তাহলে নিশ্চয়ই গণমাধ্যম কর্মীরা এটা তুলে ধরবে যে এটা সঠিকভাবে হয়েছে। এবং এই আস্তে আস্তে এই কম্পোনেন্টগুলো যখন সবগুলো মিলিয়ে একটা যখন ভালো কাজগুলো হবে, সবগুলো মিলিয়েই তখন একটা স্মার্ট বাংলাদেশ পুরো বাংলাদেশের এটার একটা বিরাট প্রভাব রাখবে। জি, ধন্যবাদ। আমি এবারে আসতে চাই দেবদুলাল ভৌমিকের কাছে, যে আপনার কাছে আমার প্রশ্ন, যে গণমাধ্যম কর্মী হিসেবে যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমরা যে উদ্যোগটা নিয়েছি, সরকার যে উদ্যোগ নিয়েছে, সাথে সাধারণ মানুষ তাতে একাত্মতা প্রকাশ করেছে, এক্ষেত্রে আসলে গণমাধ্যম কর্মী হিসেবে কী কী ধরনের পদক্ষেপ আমাদের আসলে আপনারা নিতে হবে বলে মনে করেন? সামগ্রিকভাবে একটি দেশ যখন অর্থনৈতিকভাবে সমৃদ্ধি অর্জন করে তখন সেটি ডিজিটালের বিষয়টা তখন এসছে। এর পরবর্তীতে আমরা সক্ষমতা অনেক বেড়েছে। আমরা দেখেছি আমাদের পদ্মা সেতু হয়েছে, এটি কিন্তু একটি সক্ষমতার প্রতীক। আর চট্টগ্রামের ব্যাপারে, চট্টগ্রামের যে টানেল হয়েছে, টানেলে অনেক একটি বড় বাজেটের আমরা একটি টানেল করেছি, এটি আবার একটি সক্ষমতার প্রতীক হিসেবে আমরা দেখতে পারি। ঢাকা চট্টগ্রাম সড়ক 4 লেন করা, এটি একটি অনেক বড় বিষয়। এবং এই যে চট্টগ্রাম থেকে একেবারে কক্সবাজার পর্যন্ত রেল লাইন, যেটি দীর্ঘদিনের, এটি আমাদের জাতির পিতা একসময় চট্টগ্রামে এসে বলেছিলেন যে চট্টগ্রামের থেকে কক্সবাজার রেল লাইনটা যাওয়া উচিত। সেটি দীর্ঘদিন পরে মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের মধ্যে একটি ছিল যে আমাদের এই যে চট্টগ্রাম কক্সবাজার সড়ক, সেই সড়কটাও কিন্তু বিনির্মাণ হয়েছে। অনেক প্রায় 18,000 কোটি টাকার বিনিময়ে এটি হয়েছে। তো সব কিছু মিলিয়ে বাংলাদেশের যে অর্থনৈতিক সমৃদ্ধি হয়েছে, তার পাশাপাশি
আমাদেরকে স্মার্ট হতে হবে, যে স্মার্ট বাংলাদেশ এটি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, এটি উনি একটা থ্রো করে দিয়েছেন বাংলাদেশের জনগণের কাছে। কারণ বাংলাদেশ কিন্তু এখনও স্মার্ট বাংলাদেশের অনেক পিছিয়ে আছে কিন্তু বাংলাদেশ। কারণ স্মার্ট বাংলাদেশ বলতে একটি মানুষ স্মার্ট হতে হবে, আমাদের যে স্কুল কলেজ স্মার্ট হতে হবে, আমাদের যে সেবাদানকারী সংস্থাগুলো আছে, আমাদের জেলা প্রশাসন থেকে শুরু করে সরকারি সংস্থা, পুলিশ প্রশাসন, আমাদের টেলিভিশন, সব কিছুই, তার মধ্যে গণমাধ্যমের একটি অন্যতম ভূমিকা অবশ্যই আছে। চট্টগ্রামের জেলা প্রশাসক কিন্তু সরকারের কার্যক্রমগুলোকে তুলে ধরবে, হ্যাঁ, কোনো ব্যক্তি তার ব্যক্তি কার্যক্রম তুলে ধরবে, একটি সংস্থা চট্টগ্রাম প্রেস ক্লাবের কার্যক্রম তুলে ধরবে, কিন্তু একটি মিডিয়া, একটি টেলিভিশন, সেটা কিন্তু সমাজের পূর্ণাঙ্গ চিত্রটা তুলে ধরে। সেই ক্ষেত্রে আমাদের এই গণমাধ্যমের ভূমিকা অনেক বড় বিষয়। আমরা সমস্ত ইয়ের ঊর্ধ্বে উঠে, আমাদের যে সক্ষমতা, এগুলির ঊর্ধ্বে উঠে আমরা কিন্তু এই সমাজটাকে যখন আমরা তুলে ধরতে পারবো, সেটি কিন্তু গণমাধ্যমের ভূমিকা হিসাবে আখ্যায়িত হবে। সেক্ষেত্রে আপনি আমরা বলতে চাচ্ছি যে আমাদের যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের ভূমিকাটা কী হবে গণমাধ্যম কিন্তু দেখিয়ে দিতে হবে যে এই জায়গায় যে যখন সরকার একটা জিনিস বলছে, একটা সরকারি সেবা প্রাপ্তির ক্ষেত্রে ওরা স্মার্ট সিস্টেম করেছে, এটা মেইলের মধ্য দিয়ে হবে, কিন্তু আদৌ সেটি হচ্ছে না। এটি আমরা আবার সেটি কি গণমাধ্যমের মধ্যে দিয়ে প্রকাশ করতে হবে যে প্রচেষ্টাটা গভর্নমেন্ট নিয়েছে সেটা আদৌ বাস্তবায়ন হচ্ছে না। সরকার চাইলে কিন্তু সবসময় যে হ্যান্ডসগুলো আছে, সারা বাংলাদেশে যে মন্ত্রণালয় আছে, আমাদের অধিদপ্তর আছে, সব কিছু মিলে কিন্তু একটি বাংলাদেশের হ্যান্ডস, সেই হ্যান্ডসগুলো কিন্তু যদি না চায়, তাহলে কিন্তু কোনো সরকারি উদ্যোগ কিন্তু ফলপ্রসূ করা সম্ভব নাই। সেক্ষেত্রে কিন্তু গণমাধ্যম প্রতিনিয়ত কিন্তু কাজ করছে। একসময় দেখতেন যে চট্টগ্রামের ভিত্তিতে আপনি যদি বলেন, এখানে আমাদের রেজা ভাই আছেন, আমাদের একটি জাতীয় পত্রিকা ইত্তেফাকের ব্যুরো প্রধান, একসময় চট্টগ্রামের খবরগুলোকে পেছনের পৃষ্ঠায় অথবা ভিতরের পৃষ্ঠায় খুব ছোট্ট করে আসতো, কিন্তু জাতীয়ভাবে এখন কিন্তু গুরুত্বপূর্ণ হলে লিড নিউজ হচ্ছে চট্টগ্রামের খবরগুলো। সেক্ষেত্রে কিন্তু চট্টগ্রামের সাংবাদিকরা কাজ করছে বলেই কিন্তু এই খবরগুলো প্রথম পাতায় আসছে, এবং এর মধ্য দিয়ে চট্টগ্রামের যে কাজগুলো, চট্টগ্রামের যে ব্যবসা বাণিজ্য, চট্টগ্রামের যে বাণিজ্য রাজধানী, চট্টগ্রামের যে বন্দর, চট্টগ্রামের যে প্রকৃতি, চট্টগ্রামের যে আমাদের পর্যটন শিল্পের বিষয়টা, সেই ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলোকে তুলে আনছে কারা? সংবাদ মাধ্যম। সুতরাং সংবাদ মাধ্যমে একটি বড় ভূমিকা আছে, এবং এই ভূমিকাটা আরও বড় আঙ্গিকে মনে হয় দেখার সুযোগ রয়েছে। সেই দিনের অপেক্ষায় আমরা থাকলাম। গণমাধ্যমগুলো যেভাবে ভূমিকা রাখছে সেটি একটি অনেক বড় বিষয়। পাশাপাশি এই ভূমিকাটা কিন্তু আরও বড় পরিসরে কিন্তু আমরা যারা কাজ করছি সাংবাদিকরা, তারা কিন্তু আরও আন্তরিক হয়ে যদি স্মার্ট বাংলাদেশ মানে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন পক্ষে আমরা যদি বিভিন্ন বিষয়গুলোকে আমরা যদি উপস্থাপন করতে পারি, তাহলে সেটি সরকারের পক্ষ থেকে বাস্তবায়ন করা অনেক সহজ হবে। দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতির পর আমরা আবার ফিরে আসবো কি অনুষ্ঠানে। দর্শক, ফিরে এলাম ছোট্ট একটি বিরতির পর। আমি আবার সালাউদ্দিন মোহাম্মদ রেজা ভাইয়ের কাছে যেতে চাই যে আপনার কাছে আমার এখন একটা প্রশ্ন, যে ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি, এই ক্ষেত্রে গণমাধ্যম আসলে স্মার্ট বাংলাদেশ হতে গেলে কী ধরনের বাধার সম্মুখীন হতে পারে বলে আপনি মনে করছেন? সবচেয়ে বড় কথা হলো যে তথ্য প্রযুক্তির আমরা মোটামুটি এখন শীর্ষ পর্যায়ে, আমি বাংলাদেশে শীর্ষ পর্যায়ে না থাকলেও সারা বিশ্ব কিন্তু এখন হলো হাই সুপার ইনফরমেশন ইয়েতে অবস্থান করছে। সেক্ষেত্রে আমাকেও কিন্তু সেই ডিজিটাল বাংলাদেশের পরবর্তী ধাপে যে স্মার্ট বাংলাদেশ স্মার্ট হতে হলে আমাকে কিন্তু তথ্য প্রযুক্তিটাকে পরিপূর্ণ ব্যবহার করার সুযোগ দিতে হবে, তথ্য প্রযুক্তিটা পরিপূর্ণ ব্যবহার করার বিষয়টা অবারিত করতে হবে, এটা হলো ফার্স্ট। আর সেক্ষেত্রে যে আমার যে প্রতিবন্ধকতাগুলো আমি যে জার্নালিস্ট হিসাবে কিংবা সাংবাদিক হিসাবে আমার অভিজ্ঞতায় যেটা মনে করে যে এখনো মানুষের মধ্যে মানসিকতা কিন্তু উচ্চ পর্যায়ের মানসিকতা, মানে ওই ধরনের আপনার এই স্বচ্ছতা এবং আপনাকে ইনফরমেশন পাওয়ার ক্ষেত্রে দেওয়ার ক্ষেত্রে আপনাকে আরও অবারিত হতে হবে। আমি যদি একটা জিনিস তথ্য সঠিকভাবে প্রশাসন থেকে না পাই কিংবা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে না পাই, তাহলে কিন্তু আমি সঠিকভাবে আপনার সাধারণ জনগণকে জানাতে পারছি না। এবং সেক্ষেত্রে দেখা যায় আমি অনেক সময় আপনার থেকে আমি একটা জিজ্ঞেস করলাম, একটা প্রশ্ন করলাম যে আমাকে এই জিনিসটা আপনি এই তথ্যটা দেন, সে যদি আমাকে অ্যাভয়েড করে কিংবা না দেয়, তখন আমি ফেব্রিকেটেড হয়তো অন্য উৎস থেকে
একটা তথ্য নেব, সেই তথ্যটা নেওয়ার ক্ষেত্রে দেখা যাবে অনেক ফেব্রিকেটেড নিউজ এসছে, তখন হয়তো আপনি পরবর্তীতে আমাকে বলবেন যে অ্যাকচুয়ালি তো তথ্য এটা না, অ্যাকচুয়ালি তো ওইটা ছিল হলো সত্য। তাই আপনি যদি আগে আমাকে দিয়ে দিতেন তথ্যটা, তাহলে কিন্তু আমি সঠিক তথ্যটা মানুষের কাছে পৌঁছাতে প্রচার করা যেত। এবং এটা হলো সবচেয়ে বড় জিনিস। এবং আপনাকে স্মার্ট হতে হলে আপনাকে স্মার্টলি আমাকে উত্তর দিতে হবে যে আমার এই জিনিসটা, এই ঘটনাটা ঘটছে, এই ঘটনাটা ঘটেনি, এই জিনিসটা আমাকে প্রশাসন থেকেও বলতে হবে। কিন্তু আমাদের প্রশাসন অনেক নিজেদের কোনো কারণ ছাড়াই অনেক সময় সে হেসিটেট করে যে একটা তথ্য দেওয়ার ক্ষেত্রে, তখন আমাকে তথ্য অধিকার আইনে যেতে হয় কিংবা সেটা কিন্তু আরেকটু লম্বা প্রসেস। তো আমি ওই প্রসেসে যাবো কেন? আপনি সাথে সাথে যদি আমাকে এই সঠিক তথ্যটা, যেটা রাষ্ট্রের জন্য কিংবা ইয়ের জন্য ক্ষতিকর না এমন যে কোনো নিউজ আপনি তথ্য আমাকে দিতে পারেন, এটা তো কোনো অসুবিধা না। যদি বলে রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ, আপনি রাষ্ট্রীয় কোনো তথ্য চান, সেটা তো দেওয়া সম্ভব না, এবং সেটা সাধারণত সাংবাদিকরা চায়ও না। সে যদি সঠিক তথ্য পায় সেটার সাথে সে মিলিয়ে দেখবে এবং পারিপার্শ্বিক অবস্থায় আর কোন কোন সমস্যা আছে এবং এই ক্ষেত্রে স্মার্ট হওয়ার ক্ষেত্রে কিংবা এই প্রতিষ্ঠানটা স্বচ্ছ হওয়ার ক্ষেত্রে আর কি কি দরকার আছে, তখন সে এটা তার ইয়েতে লিখবে। তো সেই জন্য আমার মনে হয় প্রত্যেককে সরকারের দিক থেকে ব্যক্তি পর্যায়ের, প্রাতিষ্ঠানিক পর্যায়ে, সব পর্যায়ে স্বচ্ছ হতে গণমাধ্যমকে সহায়তা করার ক্ষেত্রে ভূমিকা রাখতে হবে, সহায়তা করতে হবে। আমি তো তারপরে আমার সহায়তা করলে আমার মনে হয় তাহলে আমি প্রকৃত তথ্যটা সরকারের নিকট তুলতে পারবো এবং আমি নিজে থেকেও বলতে পারবো যে এখানে এটা না করে ওই জিনিসটা করা উচিত। এবং সেক্ষেত্রে আমার মনে হয় এই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যম ভালোভাবে ভূমিকা রাখতে পারবে। আরেকটা ব্যাপার হচ্ছে সরকারের তথ্য যেমন জনগণ পাচ্ছে, আবার জনগণ কি বলতে চাচ্ছে, জনগণের কোথায় ল্যাকিংস আছে, ওগুলো সরকারের কাছে গণমাধ্যমের মাধ্যমে, হ্যাঁ, গণমাধ্যমের মাধ্যমে পৌঁছাবে। কারণ আমিও তো একজন ব্যক্তি, আমিও তো সাধারণ একজন জনগণ, কিংবা আমি একটা লোক, কিংবা আমারও একটা ভিউ থাকবে। আমি সাংবাদিক হই কিংবা যাই হই, কিন্তু আমারও একটা মতামত আছে। আমার সেই মতামতটাও আমার লেখনীর মাধ্যমে ফুটে উঠবে এবং যেটা জনগণের মতামত হিসেবে অনেক ক্ষেত্রে ফুটে উঠবে এবং সরকারের ক্ষেত্রে জানতে পারবে এবং সরকার সেক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করতে পারবে। জি, ধন্যবাদ আপনাকে। আমি আবারও চলে আসব দেবদুলাল ভৌমিকের কাছে। জি, আপনার কাছে আমার প্রশ্ন যে স্মার্ট বাংলাদেশের সাথে সামঞ্জস্য রেখে চলার ক্ষেত্রে চট্টগ্রামের গণমাধ্যম কর্মীদের কোন কোন ক্ষেত্রে আরো উন্নতি দরকার বলে আপনি মনে করছেন? চট্টগ্রামে কিন্তু অনেক পত্রিকা আছে যেগুলি জাতীয় পত্রিকা থেকে অনেক মানের, ভালো মানের। দৈনিক আজাদী, পূর্বকোণ, পূর্বদেশ সহ বেশ কয়েকটি পত্রিকা আছে যেগুলি জাতীয় পত্রিকার সমপর্যায়ের। এছাড়াও ঢাকার পত্রিকাগুলোর কিন্তু চট্টগ্রামে অনেক বড় অফিস আছে, যেগুলি দেখা যায় যে 8-10 জন 15 জন কর্মী নিয়েও কিন্তু পত্রিকা অফিস এবং টেলিভিশন চ্যানেলেরগুলি অনেকগুলি অফিস আছে। আমার কথা হলো যে প্রথমত আমরা যেই পরিবেশে কাজটা করছি, আমরা প্রিন্ট মিডিয়া হোক বা ইলেকট্রনিক্স মিডিয়া হোক, সেখানে আমাদের কাজের যে ক্ষেত্র, সেটার মধ্যে কতটুকু আমরা স্মার্ট হতে পেরেছি। আমাদের যে সংবাদ তৈরি, সংবাদ পরিবেশন, একজন রিপোর্টার কীভাবে সংবাদগুলি তৈরি করছে। এখন দেখবেন আপনি, আমাদের কিছুদিন আগে আমরা একটা প্রেস ক্লাবে একটা করেছি, প্রশিক্ষণ কর্মশালা করেছি মোবাইল জার্নালিজমের উপরে। এটি অর্থ হলো একজন সাংবাদিক যেখানে থাকুক না কেন, সে ও মানে মোবাইলের মাধ্যমে নিউজটা সংগ্রহ করতে পারবে, ছবি তুলতে পারবে, ভিডিও করতে পারবে এবং ওই সংবাদটা সে তার হাউজে প্রেরণ করতে পারবে। এটি একটি স্মার্টনেস হিসাবে আমি বলতে পারি বর্তমানের যুগে। একজন সাংবাদিক যদি স্মার্ট না হয়, আমার যে পত্রিকায় আমি কাজ করি, যে টেলিভিশন চ্যানেলে আমি কাজ করি, সেই টেলিভিশন চ্যানেলের সক্ষমতা, সেই টেলিভিশন চ্যানেলের যে সামগ্রিক বিষয়গুলো তথ্য প্রযুক্তির সাথে যদি তাল মিলিয়ে না থাকে, তাহলে কিন্তু আমি স্মার্ট বাংলাদেশের যে আমার গণমাধ্যমে যে আমি কাজ করার যে কাজটা, সেটি কিন্তু কোনোভাবে সম্ভব নয়। সেটি কিন্তু অনেক জায়গায় কিন্তু আমরা শুধুমাত্র ডিজিটাল, শুধুমাত্র আমরা হয়তো ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমরা ঢুকছি, এটাই কিন্তু ডিজিটাল সিস্টেম না। আমার আমি যে পত্রিকায় কাজ করছি বা যে চ্যানেল কাজ করছি, সেই চ্যানেল কর্তৃপক্ষ আমাকে স্মার্ট হওয়ার জন্য আর্থিকভাবে সুযোগ দিচ্ছে কিনা, আমাকে কারিগরিভাবে সুযোগ দিচ্ছে কিনা, আমার যে ক্যামেরাটা আমি কাজ করছি সেটা একটা অত্যাধুনিক কিনা, হ্যাঁ, আমি যে ডেস্কে কাজ করছি, আমার যে পরিবেশে কাজ করছি সেটা স্মার্টনেস কিনা, সব কিছু মিলে কিন্তু স্মার্ট বাংলাদেশের এটি একটি উপসর্গ আমি বলে করি। আর এর বাইরে যে কথাটা বলা হচ্ছে যে বিভিন্ন সংস্থা থেকে যে আমরা সংবাদগুলি নিই, সেক্ষেত্রে কিন্তু অনেক আনস্মার্ট ওরা। আপনি যখন দেখবেন একজন পুলিশ কর্মকর্তা থেকে একটা ইনফরমেশন নেওয়ার ক্ষেত্রে ওরা চিন্তা করছে ইনফরমেশন দিবে কি দিবে না। আমি যদি কোনোই কিছু না করি, কোনো অনিয়ম যদি না করি, আমি যদি কোনো কিছুই না করি,
কিছু মানে গোপনীয় কিছু বিষয় ছাড়া, যেমন সেনাবাহিনী থেকে শুরু অনেকগুলো বিষয় আছে যেগুলি সংবাদ প্রকাশের ক্ষেত্রে আমাদের এক ধরনের, কারণ একটি রাষ্ট্রের গোপনীয় বিষয়গুলো আমরা কিন্তু সংবাদ মাধ্যম আমরা সেভাবে চাই না, চাইবো না। দর্শক, সময় হয়েছে আরেকটি ছোট বিরতি নেওয়ার। আমরা ফিরে আসছি খুব দ্রুত। ফিরে এলাম বিরতির পর, আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। সরকার যদি এভাবে চায় যে আমি বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করব, যদি একটা বিষয় বলে যে সবাইকে বলে যে তোমাকে তোমার সমস্ত তথ্য সাংবাদিকদেরকে প্রকাশ করতে হবে, চাইলেই প্রকাশ করতে হবে, যে কোনো সময় যে কোনোভাবে, তাহলে কিন্তু বাংলাদেশের দুর্নীতিটা অনেকভাবেই সম্ভব। বাংলাদেশকে দুর্নীতি জর্জরিত রেখে কিন্তু স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ সম্ভব না। বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করাও কিন্তু স্মার্ট বাংলাদেশের একটি অন্যতম বিষয় হতে পারে। সরকারের ভিতরে যে বিষয়গুলো অনেকগুলো ইতিবাচক নেতিবাচক মিলেই কিন্তু একটি সরকার থাকে, একটি সমাজ থাকে। এই বিষয়গুলো যদি চিহ্নিত করে করা যায় এবং সাংবাদিকদেরকে যদি সঠিক তথ্য যদি সবসময় যে কোনো তথ্য অবারিত দাঁড় করে দেওয়া হয়, তাহলে কিন্তু বাংলাদেশ থেকে দুর্নীতি মুক্ত হবে এবং বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হবে। সেক্ষেত্রে এটি কিন্তু সাংবাদিকরা এই ক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করতে পারে। এই যে প্রকাশ না করার কি ধরনের কারণ থাকতে পারে? এটি এক ধরনের, আমার মনে হয় অনেক তোমার সত্য ঘটনা, সেই দেখা গেল কোনো অন্যায় করে নাই, কিন্তু এক ধরনের মিডিয়ার সামনে আসার একটা ভীতি কাজ করে, মিডিয়া ভীতিটা কাজ করে। আমার কথা হলো যে কেন আমি যে একজন সৎ মানুষ হয়ে থাকি, আমি যদি কোনো কিছু না থাকে আমার কিসের ভয়? এই যে কিছু মানুষ আছে, আমাদের মানুষ তো বিভিন্ন মানুষ নিয়েই তো সমাজ, প্রত্যেকটা কর্মকর্তা কিন্তু আপনি দেখবেন এক একটা অনেক স্মার্ট অফিসার আছে, অনেক স্মার্ট জেলা প্রশাসক আছে, আরেকজন দেখবেন যে একটু কেমন জানি সে ইন্ট্রোভার্ট, সে একটু কথা হয়তো 5টা বললে একটি উত্তর দিচ্ছে, হ্যাঁ, কিন্তু সে যে অসৎ সেটা না, কিন্তু তার মনোভাবটা তাকে এই যে তথ্য প্রদানের ক্ষেত্রে কোনো কোনো কর্মকর্তা কোনো কোনো দপ্তর অনেকটাই একেবারে খুব নেতিবাচক মনোভাব থাকে। এইসব কারণে কিন্তু ওই দপ্তরের ওই প্রতিষ্ঠানের সংবাদগুলো বিচ্ছিন্নভাবে আসে এবং ভুলভাবেও অনেক সময় এসে যায়। সেক্ষেত্রে কিন্তু আমি সাংবাদিকদেরকে দোষ দিতে পারবো না, যদি আপনি সংবাদটা যদি সঠিকভাবে না দেন। সাংবাদিকদেরও কিছু ক্ষেত্রে হয়তো সাংবাদিকদেরকে অবশ্যই আমি তো কোনো দপ্তরে ঢুকে আমি চুরি করে কোনো জিনিস নিয়ে নিলাম, হ্যাঁ, সেটা না। এই যে একটি সার্কুলার, এই সার্কুলারটা তুমি এটা পালন করো নাই, একটি সার্কুলারটা করা হয়েছে, আমি এটি কোনোভাবে পকেটে নিলাম, নিয়ে আমি প্রকাশ করলাম যে এই কাজগুলি করার জন্য বলা হয়েছে জেলা প্রশাসনকে, এটি করে নাই, এটি কিন্তু আমি সরকারের জন্য কাজ করলাম, রাষ্ট্রের জন্য কাজ করলাম। এইটাই কিন্তু সাংবাদিকদের মূল কাজ। কারণ আমি এই প্রসঙ্গে একটু বলতে চাই, এসেন্স যে কিছুদিন আগে জুলিয়ান অ্যাসেন্সকে যে অ্যারেস্ট করা হয়েছিল, কারণ সে যে কাজটা করেছে এটি কিন্তু সাংবাদিকদেরই কাজ। আমি মানবাধিকার লঙ্ঘন করব, আমেরিকা মানবাধিকার লঙ্ঘন করেছে, সে চিত্র সে তুলে এনেছে, তাকে তো সারা পৃথিবী বাহবা দেওয়া দরকার, কিন্তু পৃথিবী কোথায়? তো এইটাই কিন্তু মূল সাংবাদিকতা, সেই সাংবাদিকতার কাজটাই করেছে। সুতরাং এইভাবে যদি না হয় তাহলে কিন্তু পুরো পৃথিবীটাকে আমরা দুর্নীতিমুক্ত করতে পারবো না। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু সাংবাদিকদের অনেক বড় ভূমিকা আছে। জি, ধন্যবাদ আপনাকে। আমি আবারও যেতে চাই সালাউদ্দিন মোহাম্মদ রেজা ভাইয়ের কাছে। যে দুলাল ভাই বললেন গণমাধ্যম কর্মীদের আসলে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা দিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করছে, তো এই ক্ষেত্রে চট্টগ্রামের গণমাধ্যম কর্মীদের আপনারা কী ধরনের প্রশিক্ষণ বা কর্মশালা দিয়ে ওনাদেরকে স্মার্ট বানানোর যে চেষ্টাটা আপনারা করছেন? সব মিলিয়ে সবার এগিয়ে আসা উচিত, যে অ্যাকচুয়ালি এই এখনকার যুগে যে আপনার মিডিয়া কিভাবে চালানো যায়। যেমন আমরা এই মোবাইল জার্নালিজমের কথা বললো, আমরা কিছুদিন আগে আমরা প্রেস ক্লাব থেকে একটা প্রশিক্ষণের আয়োজন করেছিলাম, যার মাধ্যমে একজন ব্যক্তি সে ভিডিও করতেছে, সে ছবিও স্টিল ছবিও তুলতেছে, সে নিউজও করতেছে। তো একজন ব্যক্তি, কারণ অনেক সময় আমরা দেখি যে আমি একটা নিউজ করলাম কিন্তু আমার ক্যামেরাম্যান কিংবা আমার ফটো সাংবাদিক ওখানে পৌঁছাতে পারলো না, তাহলে আমার ছবিটা মিস হলো। যে রিপোর্টার সে যদি এই ভিডিও জানে কিংবা সে স্টিল ছবি তুলতে জানে কিংবা তার একটা স্মার্টফোন থাকে, তাহলে সে ছবিটাও তুলতে পারলো, অ্যাজ ওয়েল সে আবার ভিডিও করতে পারলো। তো সেক্ষেত্রে সে ভিডিওটা, এখন তো আপনার প্রত্যেক পত্রিকার অনলাইন ভার্সন রয়েছে এবং তাদের ভিডিও প্রচার করে থাকে এইভাবে। তো আমার মনে হয় এভাবে প্রত্যেক সংগঠনের সাথে সাথে হাউসগুলোও করা উচিত এবং তাদের কেন্দ্রীয়ভাবে, যেমন প্রিন্ট মিডিয়া বলেন আর ইলেকট্রনিক মিডিয়া, তারা তো করেই থাকে, তাদের কাজই এটা। তো সবাইরে তারপরেও ওদেরকে একটা প্রশিক্ষণ দিলে তাদের মধ্যে আমার মনে হয় এই জিনিসটার উপলব্ধিটা বাড়বে এবং কাজ করার ক্ষেত্রে সে আরও সহজভাবে
কাজ করতে পারবে। এবং এই যে স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আপনার এই জিনিসগুলো আরও মনে হয় খুবই কার্যকর ভূমিকা রাখবে। কারণ এক ব্যক্তি দিয়ে সে 3টা কাজ করতে পারতেছে, সে রিপোর্টিংও করতেছে, সে স্টিল ছবির কাজও করতে পারছে, সে ভিডিও করতে পারতেছে। আবার এই একই সাথে যদি সে এডিটিংও শিখে তাহলে আরও পরিপূর্ণতা হয়ে গেল। সেক্ষেত্রে আমরাও চেষ্টা করছি, আমরা চট্টগ্রাম প্রেস ক্লাব চেষ্টা করছি, অন্যান্য সাংবাদিক সংগঠনগুলোও চেষ্টা করছে। এবং আমরা বলবো সরকার কিংবা যারা বেসরকারি উদ্যোক্তা রয়েছে, বেসরকারি বিভিন্ন এনজিও করিয়ে থাকে, আমার মনে হয় সবাইকে এগিয়ে আসা এবং একই সাথে এই যে আপনার বড় বড় প্রতিষ্ঠানগুলো, এই যেমন ধরেন চট্টগ্রাম বন্দর সহ যেগুলো আছে, চেম্বার কিংবা অন্যান্য বড় হাউসগুলো, তারাও আমার মনে হয় তাদের জিনিসগুলো এরকমভাবে সাংবাদিকরা কিভাবে করতে পারে। ধরেন আপনি বন্দর হলো একটা ডিফারেন্ট একটা প্রতিষ্ঠান, এখানে আপনি ইচ্ছে করলেও সাংবাদিকতা যে কেউ বাইরে থেকে গিয়ে সাথে সাথে সাংবাদিকতা করতে পারবেন। এখানে যারা রেগুলারলি কাজ করে তারাই এটা করতে পারবে, কারণ এখানে অনেক টেকনিক্যাল জিনিস আছে এবং আপনাকে প্রত্যেক দিনই এটার সাথে ইনভলভ থাকতে হবে। তাইলেই আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি, কারণ বিশ্ব বাণিজ্য, এখানে বন্দরের জাহাজ কোত্থেকে আসছে, কোথায় যাচ্ছে, কোথায় এক্সপোর্ট ইম্পোর্ট সবগুলোর একটা সন্নিবেশ এখানে রয়েছে। তাই আমাকে ওইটা হলো খুবই টেকনিক্যাল জিনিস। তাইলে বন্দরকে একটা বিরাট এবং বাংলাদেশের একটা যে বড় প্রতিষ্ঠান এবং বাংলাদেশের ফার্স্ট চিটাগং পোর্টকে ধরা হয় এবং এর মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি পুরোটাই ম্যাক্সিমাম নির্ভর করে। তো সেক্ষেত্রে তাদেরও উচিত যে এই সাংবাদিকদেরকে ভুল বোঝাবুঝি সৃষ্টি যেন না হয়, সেক্ষেত্রে তাদেরও এগিয়ে আসা উচিত এবং তারাও এই প্রশিক্ষণের জন্য ব্যবস্থা করা উচিত আমার দৃষ্টিতে। এবং আমরাও আগামীতে তাদেরকেও বলবো যে আমাদের মাধ্যমে কিংবা যে কোনোভাবে হোক, ব্যক্তি তারা পর্যায়ে হোক, এ ধরনের যেন প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করে, যার মাধ্যমে দেশও উপকৃত হবে, এই গণমাধ্যম কর্মীও উপকৃত হবে এবং প্রতিষ্ঠানও উপকৃত হবে এবং সেক্ষেত্রে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে অনেকটা এগিয়ে যাবে, গণমাধ্যমের ভূমিকা অনেকটা ভালো হবে। জি, আমার একটা কথা বলার ছিল যে এই যে ডিজিটাল হচ্ছে আমাদের দেশ, সবার হাতে হাতে মোবাইল, যে কথাটা আপনি বললেন যে সহজ হয়ে যাচ্ছে সাংবাদিকতা, এক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যাঙের ছাতার মতো অনেক অনলাইন পেজগুলো হচ্ছে সাংবাদিকতার নাম করে ভুলভাল তথ্য দিচ্ছে, যে কোনো বিষয়ে হোক হয়তো মিথ্যা তথ্য দিচ্ছে, যে ক্ষেত্রে ভুল প্রচারণাটাই আমাদের মধ্যে হচ্ছে। এই ক্ষেত্রে কি আপনাদের কোনো ধরনের বাধ দেওয়ার মতো, যে কোনো ফিক্সড করে দেওয়া কিছু, মানে যে কেউ হচ্ছে সাংবাদিকতার এই কাজগুলো করতে পারবে না, এই ধরনের কোনো কর্মকাণ্ড কি আপনারা? ভালো প্রশ্নই করছেন, কিন্তু এই প্রশ্নটা অ্যাকচুয়ালি সরকার থেকে সরকারেরই করা উচিত। আমরা সরকারেরই এটার, এই যে আপনি বলতেছেন এই যে একটা মোবাইল ফোনের মাধ্যমে, একটা ল্যাপটপের মাধ্যমে সে সাংবাদিক হয়ে গেল, সে একটা বড় পত্রিকা বের করলো, অনলাইন মিডিয়া বের করলো, এটা সরকারে কন্ট্রোল করার চেষ্টা করছে। আমার মনে হয় এতটুকু এখনো সাকসেসফুল হয় নাই, যার জন্য মানুষের মধ্যে বিভ্রান্তি রয়েছে সাংবাদিকদেরকে নিয়ে কিংবা ইয়েদেরকে নিয়ে। মেইন স্ট্রিম সাংবাদিক বলা হয় এবং এই হলুদ সাংবাদিকতা, বিভিন্ন কিছুদিন আগেও হলুদ সাংবাদিকতার এগেনস্টে একটা প্রশিক্ষণ কর্মসূচি এখানেও সার্কিট হাউসে হয়েছে। আমার মনে হয় সেক্ষেত্রে এই জিনিসটাকে সরকারকে দেখা উচিত যে ব্যাঙের ছাতার মতো আপনি যেটা বললেন, এগুলো যেন বন্ধ হয়। এই জন্য এটার মূল ভূমিকা পালন করবে সরকার। এখানে কোনো সাংবাদিক সংগঠন এটা করা সম্ভব হবে না, কারণ সবাই সে বলবে আমি সাংবাদিক। তো সেটা এখন আমি যে সাংবাদিক আর সে সাংবাদিক, দুটোকে পার্থক্য করার, নির্ণয় করার দায়িত্ব কিন্তু সরকারের প্রতিষ্ঠান, সরকারের এটা হলো দায়িত্ব। এবং সরকার আমার মনে হয় কিছুটা চেষ্টা করছে, কিংবা পুরোটা আমার মনে হয় এখনো করতে পারেনি। আমার মনে হয় যে কারা মেইন সাংবাদিক হবে, কারা মেইন স্ট্রিম মিডিয়া কোনগুলো, সেগুলো নির্ধারণ করা একমাত্র আমার মনে হয় সরকারের উপরেই বেশি বর্তায় আমরা বলে মনে করি। জি, ধন্যবাদ আপনাকে, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, স্মার্ট বাংলাদেশ তৈরিতে গণমাধ্যমের সাথে সাথে সাধারণ জনগণের গুরুত্ব অপরিসীম। তাই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে আমরা সকলে একতাবদ্ধ হয়ে কাজ করব, এই আশা ব্যক্ত করে আমরা আমাদের অনুষ্ঠান আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।